তারেক রহমানকে নিয়ে সেই জল্পনা কল্পনা অবশেষে সত্য হচ্ছে। তারেক রহমানের আসল ঘটনা ফাঁস হয়ে গেল, ঘটনা ঘটে গেছে। অবশেষে বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত ইসলামের নেতৃত্বে যে 10 দলীয় জোট গঠিত হয়েছে, নির্বাচনী জোট, এই জোট 11 দলীয় জোটে রূপান্তরিত হতে যাচ্ছে। আমি প্রথম থেকে কয়ে আসতেছি প্রফেসর ইউনূসের দুইটা বিপদ, এক সুপ্পু আর একটা বিপদ ওয়াকার। ওয়াকার নিজেই একটা ক্ষমতা কেন্দ্র হইয়া উঠতেছে, এটা বিপদ, এটা রাষ্ট্রের জন্য বিপদ। এই জিনিসটা যদি না বুঝতে পারেন রাজনীতি নিয়ে আপনার মাথা কামানোর দরকার নেই। অনেক হাকডাক দিয়ে জামাতের নেতৃত্বে একটা নির্বাচনী জোট করার কথা বলা হচ্ছিল এবং সেখানে রীতিমতো চমক ছিল এনসিপির মতন তরুণদের একটা দল সেখানে অংশগ্রহণ করা, কিন্তু আসন বন্টন এখনো পর্যন্ত হয়নি, ফলে এই চমক আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। তারেক রহমানকে নিয়ে সেই জল্পনা কল্পনা অবশেষে সত্য হচ্ছে। তারেক রহমানের আসল ঘটনা ফাঁস হয়ে গেল, ঘটনা ঘটে গেছে। দর্শক, কি জল্পনা কল্পনা আগে সেটা বলি। যে তারেক রহমান দিল্লির সিগন্যালে বাংলাদেশে এসেছেন, ভারতকে ম্যানেজ করে এসেছেন। সেই হাইপোথেসিস আনন্দবাজার পত্রিকার খালেদা পুত্রের একমাত্র ভরসা দিল্লির বন্ধুত্ব এবং 1971 মুক্তিযুদ্ধ, সেটা সত্য হচ্ছে। আনন্দবাজারের কথাই সঠিক, তারেক রহমান প্রমাণ করে দিচ্ছেন। দলিল দেব এখন। মুক্তিযুদ্ধে আমাদের ভিত্তি, 71 বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না, তারেক রহমান। এটাই হচ্ছে প্রমাণ যে তারেক রহমান পুরোপুরি ভারতের ফাঁদে, দিল্লির ফাঁদে। এমনকি দিল্লিকে ম্যানেজ করে দিল্লির ন্যারেটিভ নিয়ে দিল্লির হয়েই বাংলাদেশে এসেছেন। এটি প্রমাণ তারেক রহমান ইজ ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। তারেক রহমানই হচ্ছে বাংলাদেশে ভারতের এই মুহূর্তের প্রতিনিধি। এটি প্রমাণ ভারত বাংলাদেশে তারেক রহমানকে ক্ষমতায় দেখতে চায়। সব কারণে এখানেই ফাঁস। এখন বলবে এটা এত বড় কি হলো? দেখেন, আমি প্রমাণ দিচ্ছি। আগে শুরুতে বলিনি, অনেকে আমাকে বলেন যে মুক্তিযুদ্ধের কথা বললে আপনারা ভারতের দালাল বানিয়ে দেন। হ্যাঁ, মুক্তিযুদ্ধের কথা বললেই ভারতের দালাল। কারণ কি আগে সেটা বলি। দেখেন, তারেক রহমানের এই বক্তব্যের বাটপাড়ির মধ্যেই বুঝতে পারবেন যে মুক্তিযুদ্ধের কথা বললে যে সে ভারতের দালাল। কারণ 71 বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না, এই কথাটা একটু আগে বিশ্লেষণ করি। 71 বাদ দিতে চায় কে এটা বলেন, আর 71 বাদ দেওয়া মানেটা কি? হোয়াট ডাজ ইট মিন? 71 বাদ দেওয়া মানে কি? আর 71 বাদ দেয় কিভাবে? ফাজলামির একটা লিমিট থাকা দরকার। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের সমস্ত জনগণ এই স্বাধীনতাকে মেনে নিয়েছে। এমনকি যাদেরকে পরাজিত করে আমরা স্বাধীন হয়েছি, সেই পাকিস্তান আমাদের স্বীকৃতি দিয়েছে। এরপরে 54 বছর পেরিয়ে 55তম বছরে ওয়ার্ল্ড অর্ডার, ওয়ার্ল্ড রিয়ালিটি এমন যে পৃথিবী উল্টে গেল, কিয়ামত হয়ে গেল, কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে, সেই ইসরাফিল আলাইহিস সালামের বাঁশি শুরু হয়ে যাবে, কিন্তু বাংলাদেশ পাকিস্তান এক হয়ে যাবে, এটা সম্ভব না। তাহলে 71 বাদ দেওয়া মানে কি? 71 বাদ দেওয়ার অর্থ হতে পারে এটা যে বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে যাবে। এরকম কোন সন্দেহ পৃথিবীতে এমন কোন গর্ধব বা গরু কি আছে? গরু বুঝেন? এটা বরিশালের ভাষায় একটা গালি, যে গর্ধব গাধা ওরে গরু বলে। গরু যেন কোথাকার, কিচ্ছু বোঝে না। এমন কোন গরু ছাগল বা গর্ধব কি আছে যে মনে করে যে বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে যেতে পারে? এটা সম্ভব নয়, এরকম কেউই মনে করে না। বিএনপিতে তো এরকম কোন গরু ছাগল নাই। এটা একদম স্টুপিড কথা যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। তাহলে 71 বাদ দেওয়া মানে কি? তবে 71 আবার বাদ দেয় কিভাবে? বাংলাদেশ স্বাধীন, কমপ্লিটলি স্বাধীন, ফরএভার স্বাধীন, কিয়ামত পর্যন্ত স্বাধীন। আর বাংলাদেশের স্বাধীনতা যদি লঙ্ঘন হয়, বাংলাদেশ যদি কারো সাবঅর্ডিনেট হয়, সেটা ভারতের মাধ্যমে হবে, নট পাকিস্তানের মাধ্যমে। বাংলাদেশ দখল করলে ভারত করতে পারে, বাংলাদেশে যদি কোনোভাবে কেউ হামলা করে সেটা যুক্তরাষ্ট্র করতে পারে, যেরকম ভেনেজুয়েলায় করেছে। চীন যদি দখল করতে চায় সেটা ভিন্ন আলাপ, আপনি করতে পারেন। কিন্তু পাকিস্তান। অবশেষে বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত ইসলামের নেতৃত্বে যে 10 দলীয় জোট গঠিত হয়েছে, নির্বাচনী জোট, এই জোট 11 দলীয় জোটে রূপান্তরিত হতে যাচ্ছে। অনেকদিন ধরেই জল্পনা কল্পনা চলছিল এবং বারবার অনিশ্চয়তা তৈরি হচ্ছিল যে হয়তো এই বুঝি চরমোনাইয়ের সাথে জামাতের জোটটা হলো না,
চরমোনাই পীর সাহেব বুঝি চলে গেল জোট ভেঙে। এবং এক পর্যায়ে চরমোনাই পীর সাহেবের মুখেই আমরা শুনেছি যে না, যদি তারা আমাদেরকে সম্মানজনক আসন না দেয় তাহলে আমরা এই জোট থেকে জামাতকে বের করে দিব। মানে জোটের নেতা চরমোনাই এরকম বোঝাচ্ছিল আর কি। তো এরকম বহুবার কিন্তু আমরা শুনেছি। তার মানে আমরা ধরেই নিয়েছিলাম যে চরমোনাইয়ের পীর সাহেবকে ইসলাম এবং সমমনা দলগুলোর এই জোটে আর হয়তো পাওয়া যাচ্ছে না। কিন্তু আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে জামাতে আমির ইনি হাতে ছাই মেখে চরমোনাইয়ের পীর সাহেবকে ধরেছেন যে না, কোনো মতো অবস্থায় তাকে ছুটতে দিব না। তো তারই ধারাবাহিকতায় যখন একেবারে অনিশ্চয়তা একেবারে দ্বার প্রান্তে চলে এসেছিল যে আর থাকছে না, চলে যাচ্ছে, বিএনপির নেতৃবৃন্দের সাথে তারা আলাপও শুরু করে দিয়েছেন। আর ওদিকে তাদের তো তারা মূলত এই কাজটা নিজেদের ইচ্ছা মতো করছিল না, হয়তো কোনো একটা অদৃশ্য শক্তির খপ্পরে পড়ে এই কাজটা করছিল। জামাত ইসলাম চিন্তা করলো যে যেহেতু জামাত ইসলামের পরেই চরমোনাইয়ের পীর সাহেবের একটা গ্রহণযোগ্যতা আছে ইসলামী মহলে, যারা ইসলাম মনা মানুষ তাদের ভিতরে চরমোনাইয়ের পীর সাহেবের একটা গ্রহণযোগ্যতা আছে এবং সারা দেশেই ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের কিছু সংখ্যক ভোট। সুতরাং তাকে জোটে আনতেই হবে, না আনলে বড় বেশি ক্ষতি হয়ে যাবে। সেই সূত্র ধরেই জামাতের আমির চরমোনাইয়ের পীর সাহেবকে অনেকবার সেখানে বৈঠক করেছেন, বসেছেন, তাকে ডেকে এনেছেন। সবশেষে জোটে আসার ব্যাপারে চরমোনাইয়ের পক্ষ থেকে একটি মাত্র শর্ত আরোপ করা হয়েছে। এই একটি শর্ত মানলেই জোটে চলে আসবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন কি সেই শর্ত এবং সেই শর্ত কি জামাত মানবে? হ্যাঁ, জামাত এই জোটের জন্য, আগামী নির্বাচনের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য যে কোনো মুহূর্তে ত্যাগ স্বীকার করতে এই মুহূর্তে প্রস্তুত আছে। সেটা যদি তাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়, সেই ক্ষতির বিনিময়ে হলেও জামাত ইসলাম তাদের সেই ত্যাগটুকু, সেই কুরবানিটুকু করতে প্রস্তুত আছে। ইতিমধ্যে আপনারা জানেন যে করেছে। মুজিবুর রহমান মঞ্জুকে যেখানে দেয়া হয়েছে সেখানে ক্যান্ডিডেটই দেয়নি জামাত। ওই আসনটা কিন্তু জামাতের নিশ্চিত আসন ছিল। ঢাকা ৮ আসন দীর্ঘদিন ধরে সেখানে ভোটার মাইগ্রেশন করেছে, সেই আসন ছেড়ে দিয়েছে। ঢাকা 13 আসন, এটি জামাতের ঢাকার ভিতরে অন্যতম একটি শক্তিশালী এলাকা বলা চলে, সেটিও মামুনুল হককে দিয়ে দিয়েছে। এরকম একটার পর একটা বিভিন্ন জায়গায় জামাতের হেভিওয়েট প্রার্থীকে বসিয়ে দিয়ে ছেড়েছে। আর একটি কুরবানি জামাত করতে প্রস্তুত আছে। তো চরমোনাইয়ের পীর সাহেবের চাওয়াটা এখন কি, শর্তটা কি? শর্ত দিয়েছে বরিশাল মহানগরের আসনটা তাকে দিতে হবে। এইটা আমি যে সোর্সের মাধ্যমে শুনলাম, এই সোর্সের মাধ্যমে শোনার পরে আমি আর একটু যাচাই বাছাই করার জন্য বরিশাল মহানগরে আমার কয়েকজন বন্ধু আছে, আমি তাদেরকে একটু নক দিলাম যে এই ব্যাপারে তোমাদের কি মতামত, সেখানে জামাতের অবস্থান কেমন আর চরমোনাইয়ের পীর সাহেবের অবস্থান কেমন। তারা বললেন যে হ্যাঁ, এখানে এবার জামাতের প্রভাবটা বেশ ভালো। তো আমি ওই কথার সাথে একটু মেলালাম আর কি, মিলে গেল। তো তার মানে জামাত বরিশাল মহানগরের ওই আসনটাকে এ ক্যাটাগরির আসন হিসেবে চিহ্নিত করেছে। সেই আসনটি হয়তো চরমোনাইয়ের পীর সাহেবকে দিয়ে দিতে হবে। আর জামাতও চরমোনাইয়ের পীর সাহেবকে এই জোটে রাখার জন্য তার আরও একটি ভালো আসন, এ গ্রেডের আসন চরমোনাইয়ের পীর সাহেবের জন্য ছেড়ে দিলেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে কেন জামাত এরকম কুরবানি করতেই হলো, কেন চরমোনাইয়ের পীর সাহেব না থাকলে কি হতো, উনি এই জোটে না থাকলে কি এমন ক্ষতি হতো? হ্যাঁ, ক্ষতি একটু ছিল, অবশ্যই ক্ষতি ছিল। আপনারা হয়তো যেটি বুঝতে পারছেন না বা আমরা বুঝতে পারছি না, সেটি জামাতের আমির বুঝতে পেরেছেন। এখানে একটি বিষয় আপনাদের মনে রাখা দরকার, চরমোনাইয়ের পীর সাহেব কিন্তু একটু, যেহেতু যে পীর সাহেব তো ভিতরে একটু গর্ব অহংকার আছে যে আমি পীর, আমি সবার বড়, আমি কেন অন্যজনের কথা শুনবো। সুতরাং যখন তাকে না নেওয়া হতো জোটে, তাহলে এই জোটের ব্যাপারে অত্যন্ত নেতিবাচক প্রচার প্রচারণা চলতো। যেমনটি প্রচার প্রচারণা চালাচ্ছে
মহিবুল্লাহ বাবু নগরী। আমি প্রথম থেকে কয়ে আসতেছি প্রফেসর ইউনূসের দুইটা বিপদ, এক সুপ্পু আর একটা বিপদ ওয়াকার। ওয়াকার নিজেই একটা ক্ষমতা কেন্দ্র হইয়া উঠতেছে, এটা বিপদ, এটা রাষ্ট্রের জন্য বিপদ। এই জিনিসটা যদি না বুঝতে পারেন রাজনীতি নিয়ে আপনার মাথা কামানোর দরকার নেই। রাষ্ট্রে ক্ষমতা কেন্দ্র একটা থাকে, একটা, সে পাল্টা ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে যেহেতু তার আন্ডারে ট্রুপস আছে। আমি ওয়াকারের ওই বিকল্প ক্ষমতা কেন্দ্র ভাঙা দিব। আমি চাই সে প্রফেসর ইউনূসের পূর্ণ কমান্ড মাইনা কাজ করুক। সুপ্পু বিদায় নিবে, ওকে বিদায় নিতেই হবে। অনেকেই দাবি তুলিচ্ছে, ছাত্ররাই দাবি তুলিচ্ছে, আমি তো অনেক আগেই কইছি। কিন্তু ওয়াকারের উপরে প্রফেসর ইউনূসের পূর্ণ কমান্ডের জন্য কেউ কাজ করিচ্ছে না, এই বান্দা ছাড়া। এবার বুঝছেন তো, যারা কইতেছে আমি প্রফেসর ইউনূসের সরকারকে বিপদে ফেলার চেষ্টা করতেছি, তাদের মাথায় যে উন্নত মাদের মোদির সাপ্লাই দেওয়া গোবর আছে, এটা বুঝতে পারছেন তো। আমি প্রফেসর ইউনূসের সরকারের ক্রিটিক করব, এটা আমি উনি যেদিন শপথ নিছে সেই দিনই বলছি। আমি না ধমকাইলে ওনার উপদেষ্টারা কি অগ্নিমূর্তি ধারণ করতেন দেখেন। হাত ভাঙ্গা ভাঙির কথা কইছে না, কইছে না আমরা ইমোশনাল কথা বলি, কইছে না প্রবাসী বাংলাদেশিদের ইলিশ দেয় না, আর কলকাতায় ইলিশ পাঠানোর জন্য সুন্দরী কোটায় ওই উপদেষ্টা হওয়া রেজওয়ানা দেওয়ানা হয়ে গেছে, দেখেন নাই? এগুলোর কাঁচা কুঞ্চি দিয়ে পিটাইলে শান্তি পাইতাম। পিনাকি না থাকলে এইগুলা সব ইন্ডিয়ার কাছে পাইতে দিত, কি পাইতে দিত জিগায় না, বুঝা নেন। হাসিনা কইছে 1 মাস টিকবে না প্রফেসর ইউনূসের সরকার, কইছে না? নতুন ফোন কল ফাঁসিছে না, ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। আর জামাতের ওরা কয়দিন আছে, সামনের 1 মাস থেকে কিনা দেখো। এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছে, আমি করি না হাসাহাসি, কারণ হাসিনা তার প্রভু ভারত সর্বাত্মক চেষ্টা চালাবে বাংলাদেশের বিপ্লবকে ধ্বংস করতে। পারবে না সেটা অন্য কথা, কিন্তু সে একের পর এক ঝামেলা লাগাই রাখবে। দেখছেন না সমুদ্রে ওই জাহাজের মধ্যে আগুন লাগিচ্ছে। টাইম ম্যাগাজিন কইছে না হাসিনার অপ্রত্যাশিত প্রত্যাবর্তন ঘটতে পারে। এগুলোর একেবারে হাওয়ায় উড়াই দেন না, কিভাবে প্রত্যাবর্তন ঘটতে পারে আর কিভাবে এইগুলারে উড়াই দিবেন সেটা নিয়ে আলাপ করি বরং আসেন। এইগুলারে মূল থেকে উৎখাত করার জন্য যা করা দরকার সেটা প্রফেসর ইউনূসের সরকার করতেছে না। এটা আমি কইয়াই যাব, না কইলে প্রফেসর ইউনূস আগে বিপদে পড়বে, আমি পড়বো না। আমি তো থাকি ফ্রান্সে, আমার কিছুই হবে না। কি সাহস হাসিনার, বলে সবাইকে শিক্ষা দিব, দেখেছেন? প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো, আর আমি যেটা বলি আমি তা করি। সাইকোপ্যাথ একটা, এই সাইকোপ্যাথকে ওয়াকার পালায় যেতে দিছে, দেয় নাই? ওই রাক্ষসীরা মাইরা পা উপরে মাথা নিচের দিকে ঝুলাই রাখা উচিত ছিল, মুসলিনীকে যেভাবে ঝুলাইছিল। আইকম্যানকে ধরে আনা হয় না আর্জেন্টিনা থেকে, হাসিনাকে কেন ধরে আনা যাবে না ইন্ডিয়া থেকে? কেন প্রফেসর ইউনূসের সরকার ইন্ডিয়ারে কইতেছে না ওরা ফেরত পাঠানোর জন্য? তারা রাজনৈতিক আশ্রয় দেয় নাই ভারত, কোন স্ট্যাটাসে তারা রাখছে তাহলে ইন্ডিয়া? ডিপ্লোম্যাটিক পাসপোর্টে তো 2 মাসের বেশি থাকা যায় না, তাও ডিপ্লোম্যাটিক পাসপোর্ট তো নাই, ওটা নিয়ে নিছে। তো কোন স্ট্যাটাসে রাখছে? ইন্ডিয়ারে জিগাইতে হবে না? ইন্ডিয়ারে ফ্রি হ্যান্ড দিয়ে রাখছে, আর ইন্ডিয়া সব শয়তানি করতেছে। বাংলাদেশে এখন কত ইন্ডিয়া প্রেমী আছে আপনি কল্পনা করতে পারবেন না। আর অবাক ব্যাপার হইতেছে, এদের অনেকে আবার বিএনপির সমর্থক আর কর্মী। বিএনপির আবার একটা প্রগতিশীল অংশ আছে না, প্রগতিশীল বিএনপি, হ্যাঁ, আমারে বলে এক্সট্রিমিস্ট, উগ্র ভারত বিরোধীদের দেখেন। আর এইসব আলাপ হয় বিএনপির অ্যাক্টিভিস্টদের ওয়ালে। তাহলে বুঝেন বিএনপি আদতেই ইন্ডিয়ার হেজেমনির বিরুদ্ধে দাঁড়াইতে পারবে কিনা। আমার কিন্তু ব্যাপক সন্দেহ আছে। যেই ইন্ডিয়া চায় বাংলাদেশে আর যেই ক্ষমতায় আসুক, বিএনপি জামাত যেন না আসে চায় না। এই ইন্ডিয়ার সাহসের সমর্থনেই তো হাসিনা এই দুঃশাসন চালাইছিল, এই ইন্ডিয়ায় তো হাসিনার আশ্রয় দিছে। আর এই ইন্ডিয়া তো ইভেন এই গুলি চালানোর লোকও পাঠাইছে, এটা তো চিফ প্রসিকিউটর নিজেই কইছে, তাই না? বিদেশি ভিন দেশি লোকজন আসছে, গুলি চালাইছে, প্রমাণ পাইছে। হাসিনার সব মন্ত্রী পালাইছে কই? ইন্ডিয়ায় তো। আর তুই নাকি উগ্র অ্যান্টি ইন্ডিয়া, খোদা আমারে উঠায় নাও, নয়তো দড়ি ফেলাও, বায়া উঠে যাই। বিএনপির কিছু লোকদের ইন্ডিয়া প্রেম দেখে আমি আসলেই শ্রদ্ধা হয়ে যাই। বিএনপি বুঝতে পারতেছে না ইন্ডিয়া ইস্যুটা কেমনে ডিল করবে, কোনো কোহেরেন্ট পলিসি নাই। বিএনপির একটা জিনিস কয়া দিই, ইন্ডিয়া প্রশ্নে আপনারা বিপ্লবী র্যাডিক্যাল অবস্থান নেন, এটা আমার প্রত্যাশা না। আপনারা পারবেন না, যেটা পারবেন না সেটা প্রত্যাশা করে লাভ আছে? তো জানি আপনাদের সরকার চালাইতে হবে, সেটা অন্য বিষয়। কিন্তু আপনার কর্মীরা, সমর্থকেরা ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে কণ্ঠস্বরকে ডেমোনাইজ করার পলিসি নেয় কেন? এটা কেঙ্কা আলাপ? এর ফল আপনারাই ভোগ করবেন, আমি না। আপনাদের ইন্ডিয়ার সাথে ডিল করার শক্তি কমে যাবে। ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে ভয়েসকে দুর্বল করার চেষ্টা করলে আমরা দুর্বল হব না, আপনি দুর্বল হবেন। যাই হোক, হাসিনা ওই যে অপ্রত্যাশিত প্রত্যাবর্তন, এর জন্য কি করিচ্ছে সেটা না দেখি। হ্যাঁ, আপনারা তো দেখেছেন কিভাবে হিন্দু নির্যাতনের গপ্প ছড়ায় শাহবাগ গরম করেছিল, সেখানে যা যা অভিযোগ নিয়ে মাঠ গরম করেছিল সেগুলো তো ভুয়া ছিল। তাই এই ভিডিওতে পরিষ্কার, এইটা শেয়ার দেখান না সেই ভিডিওটা। আমার কলিগের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, 40 বছরের সংসার তছনছ করে দিয়েছে। থানা আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না, আপনি চাইলে আমি এমনি সব দিতে পারবো, কোনো সমস্যা নাই। থানাটা ভুলে গেছি এই মুহূর্তে আমার মনে নাই, বাট হচ্ছে গেল আপনি আপনার বাড়ির থানা যদি আপনি ভুলে যান, এই ধরনের রঙিন
দেখেছেন কি মিছা কথা করছে? হিন্দু সেই যে আওয়ামী গুন্ডারাই মিছিলে যোগ দিচ্ছে, দেখেছেন? এই যে দেখেন, আবার দেখেন বাচ্চাদের দিয়ে মিছা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আবার বাপ কয় যে ভুল করেছে আমার পোলা। সমস্যা যা হওয়ার সেটা হয়েছে। এই যে দেখেন ফরহাদ জয় মিরপুর 1-এর আওয়ামী লীগের গুন্ডা অনেক ছাত্রদের ধরে ধরে পুলিশের কাছে দিছে, পিটাইছে, এমনকি হত্যাও করছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।